Assalamu alaikum, my students. ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, বল, প্রশ্ন করো। স্যার আমাদের লাস্ট দিন যে ভিডিওটা মানে আপলোডিং করা হয়েছিল সেটা এম মানে ক্লাস 2 দেওয়া ছিল স্যার, এটা কি আচ্ছা, ওটা কত হবে আসলে বলো তো? ক্লাস 1 হওয়ার কথা না স্যার? আমি একটু কনফিউজড ছিলাম, এখন তোমরা যেটা বলবে। আজকে ক্লাস 2 হবে, গতকালকে 1 ছিল। আচ্ছা 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 আচ্ছা, তাহলে মান্থ 1 9 প্লাস 1 আজকে হবে 2, তাই তো? হ্যাঁ, স্যার M10 ক্লাস 2। আচ্ছা আচ্ছা, তোমাদের এই ব্যাচে অনেকগুলো ক্লাস এরকম গোলমাল হয়ে গেছে, ক্লাসগুলো উল্টা উল্টা দেওয়া। স্যার আজকে M10 ক্লাস 3। জি স্যার, ওটা ক্লাস 2, এটা আজকে ক্লাস 3। তাহলে আবার কেমন কথা হলো? তাহলে স্যার ক্লাস 1 এর তো স্যার কোনো ভিডিও দেখলাম না স্যার। তুমি দেখো 8 এ দুইবার দেওয়া আছে, ক্লাস 8 এটা দুইবার দেওয়া আছে। স্যার আচ্ছা, ক্লাস 1 এর ভিডিও আছে, ওটা হলো যে দুইটা হাফ হাফ করে, ওটা ক্লাস 1 এর ভিডিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় গোলমাল হয়েছে, আমার ভুল হতে পারে। তো তোমরা সবাই মিলে একজোট হয়ে আমাকে একটু ভালো করে বইলো, আমি তাহলে কারেকশন করে দেবো নে। ঠিক আছে, মানে আমি আমার একটা হিসাব মতো লিখেছি, এখন আমার স্যার হিসাব আপনারটা মতো ঠিক আছে স্যার, ওই যে ক্লাস স্যার 8 M এর দুইবার দেওয়া আর হয়েছে। কি স্যার। হ্যাঁ, না, আবার আমারও ভুল হতে পারে, ওটা হতেই পারে, ওটা একটু আমাকে বললে। এখন বলো, আমি কি 2 দিয়েছি ঠিক আছে নাকি ভুল হয়েছে, একটু ভালো করে স্যার বলো ঠিক আছে তাহলে। স্যার, মানে ক্লাস ঠিক 8 আছে স্যার। স্যার, তাই আর কি একটু কনফিউজড হয়ে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কনফিউজ হওয়ার মতোই, কারণ 8 দুইবার আছে। ঠিকই আছে, তোমাদের কনফিউশন ঠিক আছে। আবার কি জানি, জানি না আমি। আরেকবার ভালো করে বলো, আমি ঠিক আছি? মানে আমি কি আজকে 3 নাম্বার ক্লাস দেবো? জি স্যার। ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, কোনো ভুল ত্রুটি হলে আমাকে আবার করে দিও, আমি ঠিক করে দেবো। আচ্ছা, ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে মাই বয়, তাহলে আমরা তোমাদেরকে করাচ্ছিলাম এক্সট্রিম ভ্যালুজ অফ ফাংশন। গত ক্লাসে আমি আইডিয়া সম্পর্কে ধারণা দিয়েছিলাম। তারপর কিছু অঙ্ক তোমরা করেছো, এখন বাকি অঙ্কগুলো করে আমরা ক্লাসটা শেষ, চ্যাপ্টারটা শেষ করতে চাই, ডিফারেন্সিয়েশন থেকে বিদায় নিতে চাই। স্যার আজকে কি আমাদের অফিশিয়ালি লাস্ট ক্লাস? অফিসিয়ালি লাস্ট ক্লাস বলতে বুঝলাম না মাই বয়। স্যার মানে কোরবানির আগে লাস্ট ক্লাস আজকে? না 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 না, আজকে লাস্ট ক্লাস হবে কেন? কোরবানি কোথায়? কোরবানি 21 তারিখে না? স্যার রবিবার মেবি লাস্ট ক্লাস। স্যার রবিবার ক্লাস নিলে স্যার আর 2 দিন বাকি থাকে স্যার। করো, এখন অনলাইনে ক্লাস। আমি কয়েকটা ক্লাস নিতে পারলাম না অসুস্থতার জন্য, 2টা ক্লাস। কুরবানি হলো বুধবার। আচ্ছা, করো, আগে রোববারে করে নাও দেখি। তুমি কি গরুর হাটে যাবে নাকি নাকি অনলাইনে গরু কিনবে? স্যার হাটে গেলে তো স্যার ভালোই, হাটে গেলে আসলে মানে ফ্লেভারটা safety বোঝা নিয়ে যায়। স্যার। হ্যাঁ, ঠিক। আচ্ছা, ঠিক আছে, যাবেন না আমি আসলে কোথায় যাবো নিতে পারতেছি না, বুঝছো, মানে সবাই অসুস্থ। বলেন আপনি সিরাজগঞ্জ যাবেন কিনা, তাহলে আমিও যাব, আপনার সাথে দেখা হয়ে যাবে। তোমার বাড়ি কোথায়? স্যার আমি শিফা। ও, শিফা শিফা, আচ্ছা শিফা। না, বোধহয় বাড়িতে যাবো না, এবার শরীরটা খারাপ, কালকে টেস্ট করাবো। টেস্ট করাবো, তারপরে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল স্যার, না, টিকার জন্য আমার নিবন্ধন। ইচ্ছা ছিল যে যদি কখনো যাওয়ার সুযোগ হয় আপনার সাথে ওইখানে দেখা হয়ে যাবে। আচ্ছা, ইনশাআল্লাহ বেঁচে থাকলে দেখা হবে আল্লাহর রহমতে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার আমরা কিছু অঙ্ক করি। যেমন তুমি দেখো 13 এর 1, 13 এর 1, f x is equal to x plus 1 by x। আচ্ছা, ঠিক আছে মাই বয়, দেখো যে এই ফাংশন গুরুমান তার লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর।
গুরুমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর, এটা আমাকে প্রমাণ করতে হবে। আচ্ছা, তাহলে প্রথমেই তুমি এটাকে ডিফারেন্সিয়েশন করো, f প্রাইম x, তাহলে এটা হবে তোমার 1 মাইনাস 1 বাই x স্কয়ার। লসাগু করলে হবে x স্কয়ার মাইনাস 1। এবার তুমি লেখো লঘু মান বা গুরু মানের জন্য, লঘুমান বা গুরু মানের জন্য f প্রাইম x ইকুয়াল টু 0। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটা অদ্ভুত একটা আইডি থেকে ক্লাসে ঢুকতে চাচ্ছে, আমরা এটাকে দিই না? তোমরা কি খেয়াল করেছো? 1KP9EOZTM। আচ্ছা, ঠিক আছে মাই বয়। আরেকটা বিষয়, আশা করি তোমরা ঠিক মতো সবাই রোল নাম্বার দিয়েই ঢুকেছো। হ্যাঁ, সবাই কিন্তু রোল নাম্বার এবং নাম্বার দিয়ে ক্লাসে ঢুকবে। আরিবা, জসমিত ইসলাম, মৌমিতা রিয়া রোল নাম্বার নেই, প্লিজ রোল নাম্বার দাও একটু নিয়ম মেনে। রোল নাম্বার কমা তোমাদের ফেসবুক আইডি, যে আইডি দিয়ে তোমরা আমার সাথে যুক্ত, প্লিজ মাই বয়। রাফি রোল নাম্বার নেই, তাদের রোল নাম্বার নেই, প্লিজ দয়া করে এটা রোল নাম্বার দিয়ে ঠিক মতো ক্লাসে জয়েন করো। হ্যাঁ, আচ্ছা, লঘুমান বা গুরুমানের জন্য তাহলে এইখানে তুমি দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0, তার মানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1। আচ্ছা, ঠিক আছে মাই বয়, তাহলে আমরা দুটো সংকট বিন্দু পেলাম, একটা হলো এক্স এর ভ্যালু -1 আর একটা +1। এবার এই ফাংশনটাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব। এই দেখো এফ ডাবল প্রাইম এক্স ইজ ইকাল টু 1 তোমার 0 হয়ে যাবে, আর -1 বাই এক্স স্কোয়ার। বলো, -1 বাই এক্স স্কোয়ার মানে হলো এক্স টু দি পাওয়ার -2, তাহলে এখানে হবে তোমার -2 এক্স টু দি পাওয়ার -3, অর্থাৎ এখানে হয়ে যাবে তোমার 2 ডিভাইডেড বাই এক্স কিউব। এবার তুমি লেখো তাহলে এক্স ইজ ইকাল টু -1 হলে এফ ডাবল প্রাইম -1, তাহলে 2 ডিভাইডেড বাই -1 মানে হলো -2 লেস দেন 0। তাহলে এখানে আমরা কি বলবো বলো তো মাই বয়? বলো, তাহলে এখানে আমরা কি বলবো? সালমান, মায়াজ ইসলাম, হ্যাঁ বলো মাই বয়। সুতরাং এক্স ইজ ইকাল টু -1 এ ফাংশনটির কেমন মান পাওয়া যায় বলতো? তো গুরু, সর্বোচ্চ মান। গুরুমান হ্যাঁ গুরুমান পাওয়া যাবে, এবং গুরুমান ইজ ইকাল টু এফ অফ 1, এবং গুরুমান ওইখানে তুমি বসাও, -1 বসালে তুমি কত পাবে? -1, আবার এখানে -1 বসালে -1, দ্যাট ইজ -2। ওকে মাই স্টুডেন্টস, সাফওয়াত ইশরাককে আমরা দিচ্ছি, কিন্তু একটা অদ্ভুত নাম থেকে। এই অদ্ভুত নাম দিলে কিন্তু ক্লাসে আমরা জয়েন করতে দেব না মাই বয়। আচ্ছা, আবার তুমি দেখো এক্স ইজ ইকাল টু 1 হলে এফ ডাবল প্রাইম 1, বলো এফ ডাবল প্রাইম 1 কত বসাও তুমি? এফ ডাবল প্রাইম 1 2 ডিভাইডেড বাই 1 মানে 2 গ্রেটার দেন 0, তাহলে তুমি লেখো সুতরাং x ইজ ইকুয়াল টু 1 এ ফাংশনটির লঘু মান বিদ্যমান, এবং লঘু মান
লঘুমান f of 1 মানে হলো 1 plus 1 that is 2। তাহলে তুমি দেখো যে লঘুমানটা হলো 2 আর গুরুমান হলো -2। মানে কি দাঁড়ালো ব্যাপারটা, যে ফাংশনটার গুরুমানের চেয়ে লঘুমানটা বড়। বলো মাইবার, বুঝতে পেরেছো? কথা বলো মাই স্টুডেন্টস। স্যার। জি স্যার। হ্যাঁ, ওকে। তাহলে এই গেল একটা অঙ্ক। এবার আমি তোমাদের আরো একটা অঙ্ক দেখাবো। তাহলে 13 নাম্বার হলো। এবার আমি তোমাকে দেখাবো হচ্ছে 12 নাম্বার প্রবলেম। বোর্ড ক্লিন করবো? না স্যার ওকে, ঠিক আছে। হ্যাঁ, আবার বলো। স্যার ফাংশনের গুরুমানের চেয়ে লঘুমানটা বড় বলতে আসলে এটা কি বোঝাচ্ছে? এটা হলো একটা ফাংশনের বৈশিষ্ট্য এরকম হতে পারে। গত ক্লাসে তোমাদেরকে আমি ডেসমস সম্পর্কে বলেছিলাম কিনা আমার মনে নাই। যদি বলে থাকি, স্যার বলেছেন। হ্যাঁ, তাহলে তুমি এই সমস্ত ঘটনাগুলো খুব সুন্দর করে নিজে নিজেই তুমি পরীক্ষা করতে পারবে এবং তোমার খুব ভালো লাগবে। আমি তোমাকে একটা ছবি দেখাই ডেসমসে, তাহলে তুমি নিজে বুঝতে পারবা যে x প্লাস 1/x, তাহলে x প্লাস 1 ভাগ x। এই দেখো গ্রাফটা হলো এরকম। এই দেখো মাই বয়, তাহলে এই ফাংশনের দেখো, তাহলে এটা হচ্ছে আমরা বলেছি যে গুরুমান কোথায় আছে, -1 এ। এই দেখো -1 বরাবর গুরুমানটা হলো তোমার -2 আর 1 বরাবর লঘুমান হলো তোমার 1। তাহলে এই ফাংশনের গুরুমান হচ্ছে লঘুমানটাই দেখো উপরে আছে। এই দেখো গুরুমানের চেয়ে লঘুমানটা উপরে আছে। বুঝতে পেরেছো? দেখা যাচ্ছে কিনা আমি জানি না। ইয়েস স্যার। জি স্যার। ওকে, এক্সট্রার নাম ডেসমস। ডেসমস, এই যে ডেসমস। হ্যাঁ, ঠিক আছে, ওকে, ঠিক আছে মাই বয়। তাহলে এখন আমি তোমাকে আরেকটা, না ঠিক আছে, আমিও হালকা ব্লাড দেখছি। তোমরা কি ব্লাড দেখছো? না স্যার। না স্যার একদম ক্লিয়ার। না স্যার ঠিক আছে স্যার। না স্যার ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না হয়তো অনেকেরই স্যার আপনার রেকর্ডিং ক্লাসে কথা কিছু কিছু সময় কাটা কাটা কত ক্লাসে? গত ক্লাসে না, আসলে জুমে রেকর্ড একটু তো অনেকভাবে চেষ্টা করলাম। এখন কিন্তু আর ওই তোমাদের সেই আমি আলাদা ল্যাপটপ দিয়ে রেকর্ডিং করি। সবাই কি একমত? রেকর্ডিং কি সব আবার একটু লাস্ট ক্লাসের ভিডিওটা একটু মানে আনক্লিয়ার ছিল, মানে এত clear আনক্লিয়ার ছিল না? হ্যাঁ, মানে কম বেশি সবসময় তো যেটা হবে পেয়েছি। মাই বয়, সব দিন তো সমান হবে না, একটু কম বেশি হবে। তো বইলো আমাকে, দেখবো আমরা কেন হয় এটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এইবার হচ্ছে তোমার 12 নাম্বার। y is equal to f of x is equal to 4 e to the power x plus 9 e to the power minus x এর লঘুমান নির্ণয় করো। তাহলে দেখো এখানে স্পষ্ট করে বলে দিয়েছে যে এই ফাংশনের লঘুমান নির্ণয় করো, অর্থাৎ এই ফাংশনের কোনো গুরুমান নাই, শুধুমাত্র লঘুমানটাই আছে। তাহলে এখন তুমি প্রথমে এটাকে একবার ডিফারেন্সিয়েশন করো। f prime x is equal f prime x, এটা মানে হবে কত বলো, 4 e to the power x, আর এটা হবে -9 e to the power minus x। আর একটা জিনিস এটাকে একটু ভালো করে লিখে রাখো, 4 e to the power x plus 9 divided by e to the power x। আচ্ছা, এখন তুমি লেখো ফাংশনটির লঘু মানের জন্য, ফাংশনটির লঘু ফাংশনটির লঘু মানের জন্য বলো কি লিখবো আমরা, f prime x is equal to 0। f prime x is equal to 0। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন এটাকে তুমি লেখো তাহলে 4 e to the power x minus 9 e to the power minus x equal to 0। তাহলে 4 e to the power x is equal to 9 e to the power minus x। তাহলে এখানে এখন e to the power x divided by e to the power minus x 9/4, এবার হবে তোমার e to the power, এটা হবে তোমার 2x,
এটা হবে তোমার 3/2 হোল স্কোয়ার। তাহলে এখানে হবে e টু দি পাওয়ার x, এই হলো হোল স্কোয়ার, 3/2 এই হলো হোল স্কোয়ার। আচ্ছা মাই বয়, এখন তুমি দেখো বামে একটা পূর্ণ বর্গ, ডানে একটা পূর্ণ বর্গ। তাহলে এখান থেকে যদি বর্গমূল করো তাহলে তোমার কি হবে বলো তো? e টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 3/2। আচ্ছা মাই বয়, তুমি বলো যে বর্গমূল করার সময় আমরা জানি যে ডান দিকে প্লাস মাইনাস বসাতে হয়, কিন্তু এখানে e টু দি পাওয়ার x এই ক্ষেত্রে কি ডান দিকে প্লাস মাইনাস বসবে নাকি শুধু প্লাস বসবে বলো তো মাই বয়? শুধু প্লাস হ্যাঁ, কারণ e টু দি পাওয়ার x এর ভ্যালু কিন্তু অলওয়েজ পজিটিভ। তুমি দেখো যেহেতু e টু দি পাওয়ার x সর্বদাই ধনাত্মক, এটা লিখে দিবা সর্বদাই। কিভাবে? হ্যাঁ বলো কোনটা তোমার প্রশ্ন, বলো মানে এটা কেন প্লাস হলো, এইটা প্রশ্ন তোমার? না স্যার, e টু দি পাওয়ার 2x কেন হলো? এই দেখো, এই যে তুমি ছোটবেলার কথা মনে করো, e টু দি পাওয়ার এই যে এই ফর্মুলা, a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m মাইনাস n, মনে পড়ে? মনে পড়ে তোমার এই ফর্মুলা? হ্যাঁ, সেই ফর্মুলা দিয়ে তাহলে দেখো e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই e টু দি পাওয়ার মাইনাস x, লিখতে পারবো e টু দি পাওয়ার x প্লাস x, মানে হলো e টু দি পাওয়ার 2x। বল ক্লিয়ার? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে তাহলে এবার এবার একটা বিষয় আমি তোমাকে বলি মাই বয়, যে আমরা কিন্তু ক্রিটিক্যাল পয়েন্টস বের করা বলতে বুঝি যে সরাসরি x এর মান আমরা বের করব। তো এখানে কিন্তু তুমি উভয় পক্ষে যদি লগ নাও, লগারিদম যদি নাও, তাহলে x এর ভ্যালুটা তুমি পাবে। কিন্তু আমি তোমাকে দেখাতে চাই যে x এর মান ছাড়াও কিন্তু অন্য কোনো অবস্থাতেও সংকট বিন্দু থাকতে পারে, যেমন e টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 3/2, এটা কি আমি সংকট বিন্দু মনে করব? আমি কি তোমাকে বোঝাতে পারলাম মাই বয়? মানে এখানে আমরা চাইলে x এর মান বের করতে পারবো, কিন্তু আমি বের করব না, আমি এটা দিয়ে আমরা অঙ্ক করব। বলো আমার কথা বুঝতে আরেকটা বার পেরেছো? বুঝিয়ে দিবেন? মানে বলতে চাচ্ছি যে আমরা আমরা মানে তুমি আগে আমাকে কোনটা কোনটা বুঝাই দেবো তুমি বলো তো দেখি। আচ্ছা, লাস্টের কথাটা স্যার বুঝতেছি না। হ্যাঁ লাস্টের কথাটা আমি আবার বলি, হ্যাঁ আমি আবার বলবো তোমাকে, যে লাস্টের কথাটা হলো যে এখানে e টু দি পাওয়ার x থেকে তুমি কিন্তু x এর মান বের করতে পারবা। কেমন করে পারবা বলো তো? যদি তুমি লগারিদম অ্যাপ্লাই করো তাহলে x এর মানটা চলে আসবে। এটা বুঝতে পারো? জি স্যার। আচ্ছা, কিন্তু আমি বলছি যে আমি এই e টু দি পাওয়ার x রেখেই অঙ্কটা করব, মানে x এর মান বের করব না, e টু দি পাওয়ার x দিয়ে অঙ্কটা শেষ করব। স্যার এক্স এর মান বের করলে কি আরো কঠিন হয়ে যাবে? না না, কঠিন হবে না, কিন্তু বিভিন্ন ভাবে তোমাকে দেখাচ্ছি আর কি, যে এক্স এর মান বের করে দেখাচ্ছি, এক্স এর মান বের না করেও যে অঙ্ক করা যায় সেটাও তোমাকে দেখাচ্ছি, এতে করে বড় ক্লাসে উঠে তুমি সুবিধা পাবে। জি স্যার, বুঝেছি। হ্যাঁ আচ্ছা, তাহলে এইবার এখন তুমি এটাকে আবার ডিফারেন্সিয়েশন করো। তাহলে একটু আমি এখানে মুছে দিলাম আমি একটা বলছিলাম এই যে লাস্টে যে ব্র্যাকেটের কথাটা লিখেছেন স্যার, এটা আমি ও দেখাটা আচ্ছা লিখতে আচ্ছা, পারবো। ও e টু দি পাওয়ার x e to the সর্বদাই power x ধনাত্মক, সর্বদাই ধনাত্মক, e টু দি পাওয়ার x সর্বদাই ধনাত্মক। হ্যাঁ, তাহলে এইখানে তুমি লেখো আবার, আবার এই দেখো আবার ডিফারেন্সিয়েশন করো, তাহলে এখানে হবে 4 e টু দি পাওয়ার x, আর এখানে হয়ে যাবে প্লাস 9 e টু দি পাওয়ার মাইনাস x। এটাকে একটু লিখবো 4 e টু দি পাওয়ার x প্লাস 9 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x। আমি কি একটু বুঝতে পারি মাই বয়? এই দেখো জি হ্যাঁ, স্যার। একটু মুছছিলাম। হ্যাঁ, এইবার আমি লিখবো হলো, দেখো দেখো খেয়াল করো, e টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 3/2 হলে এই দেখো ডাবল ডেরিভেটিভের মানটা পরীক্ষা করব। তাহলে এখানে বসাও 4 ইন্টু 3/2, 9 ডিভাইডেড বাই 3/2, তাহলে এখানে হবে তোমার 6, এখানে হবে 6, মানে হলো তোমার 12 গ্রেটার দেন 0। বলো মাই বয়, এই ক্যালকুলেশনটা তুমি বুঝতে পেরেছো যে e টু দি পাওয়ার x 3/2 হলে ডাবল ডেরিভেটিভের মানটা আমি 12 যে বের করলাম, তোমরা কি বুঝতে পেরেছো? জি জি স্যার। স্যার। আচ্ছা এখন তুমি দেখো e টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 3/2 এর জন্য ডাবল ডেরিভেটিভের ভ্যালুটা কি পজিটিভ হয়েছে নাকি নেগেটিভ হয়েছে? পজিটিভ। তুমি লিখবে হ্যাঁ, তাহলে তো সুতরাং e টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 3/2 হলে ফাংশনটির ফাংশনটির লঘুমান ফাংশনটির লঘুমান বিদ্যমান।
ফাংশনটির লঘুমান বিদ্যমান। এখন এই লঘুমান বের করার জন্য পাওয়ার এক্স এর ভ্যালু 3/2 তুমি কোথায় বসাবে বলো তো? এই মূল ফাংশনে। এই দেখো, এবং লঘুমান ইজ ইকুয়াল টু এইখানে বসাও 4 ইন্টু 3/2 9 ডিভাইডেড বাই 3/2 6 প্লাস 6 মানে হলো 12। দেখো তো মাই বই বুঝতে পারলাম কিনা একটু আমাকে জানাও। জি স্যার। হ্যাঁ, বলো মাই বয়, আমি কি মুছবো? স্যার একটু একটু হয়েছে। আচ্ছা ঠিক আছে। স্যার তাহলে কি এখানে সংকট বিন্দু আর লঘুমান একই বিন্দুতে? তো সংকট বিন্দুতেই তো লঘুমান বা গুরুমান থাকে মাই বয়। সংকট বিন্দুতেই তো গুরুমান আর অথবা লঘুমান থাকবে। এটা তো আগের অঙ্কে তাই হয়েছে। তবে তুমি এটা বলতে পারো যে এই অঙ্কে আমরা দেখতে পেলাম যে এইখানে যে ভ্যালুটা এসেছিল আর লঘুমানটা তাই হয়েছে, এমনটা নাও হতে পারে, এরকমটা নাও হতে পারে, এটা হঠাৎ করে হয়ে এটাই গেছে। বলছি। হ্যাঁ হ্যাঁ লেখা শেষ। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার তোমাকে একটা জিনিস দেখাই, সবাই একটু বলো তো মাই বয়, একবার দেখিয়েছিলাম আবার বলি, বলো এই টাইপের ফাংশনে দেখো তো কোনো লঘুমান বা গুরুমান আছে কিনা, বলো তো না মাই স্যার। বয়। না স্যার নেই। আচ্ছা, তাহলে এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে এই ফাংশনে লঘুমান বা গুরুমান নেই। কেন নেই বলো তো মাই বয়, একটু বলো তো এই ফাংশন লঘুমান বা গুরুমান কেন নেই? আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি, তোমার জীবনে যদি সংকটকাল না আসে তাহলে তোমার জীবনে উন্নতি বা অবনতি কোনোটা কি হবে? না স্যার। না স্যার। অর্থাৎ তোমার জীবনে উন্নতি যদি বা একটা ক্রিটিক্যাল টাইম যদি আসে তাহলে সেই ক্রিটিক্যাল টাইমটাকে তুমি কত সুন্দর করে হ্যান্ডেল করতে পারবে তার উপর ভিত্তি করবে সামনের দিনগুলো তোমার কি ও মানে ভালো দিন আসবে নাকি খারাপ দিন আসবে। একটা ফাংশনের বেলাও তাই, যে একটা ফাংশনের যদি তোমার সংকট বিন্দুই না থাকে, একটা ফাংশনের যদি জীবনের বাঁক ঘুরে না যায়, তাহলে তার কোনো লঘুমান বা গুরুমান থাকবে না। আমার এই কথাটা কি তোমার খানিকটা বোধগম্য হলো? জি স্যার। জি স্যার। জি স্যার। স্যার একটু অর্থাৎ আরেকবার একটা বলবেন স্যার? মানে একটা ফাংশনের লঘুমান বা গুরুমান তখনই থাকবে যদি সেই ফাংশনের জীবনে বাঁক বাঁক ঘোরে, মানে বাঁক নেয়, অর্থাৎ যদি উঁচু থেকে নিচু বা নিচু থেকে উঁচুতে যায় তবে তার লঘুমান বা গুরুমান থাকে। স্যার বাকলিংয়ের সময় এক্স অক্ষের সাপেক্ষে নিতে হবে? হ্যাঁ, এক্স অক্ষের সাপেক্ষে বলতে এই দেখো, এই যে এই যে এরকম, এই যে এরকম মনে করো, এরকম যদি বাঁক না থাকে তাহলে সেই ফাংশনের লঘুমান বা গুরুমান থাকে না। জি স্যার বুঝেছি। জি স্যার বুঝছি স্যার। অর্থাৎ অর্থাৎ এই ফাংশনের যদি সংকট বিন্দু না থাকে তাহলে তার লঘুমান বা গুরুমান পাওয়া যাবে না। তাহলে আমরা এখন এরকম একটা অঙ্ক করব যে একটা ফাংশনের লঘুমান বা গুরুমান নাই, এটা আমি প্রমাণ করব। এটা হলো তোমার কত নাম্বার? 14 নাম্বার এবং 9 নাম্বার অঙ্ক। 9 এবং 14 দুটো অঙ্ক একই রকম, তো 14 করে দিই। এই হলো তোমার f of x is equal to x cube minus 3x square plus 6x plus 3। দেখো যে এই ফাংশনের কোনো গুরু অথবা লঘুমান নাই, গুরু অথবা লঘুমান নাই। তাহলে এই হলো ফাংশনটাকে তুমি একবার ডিফারেন্সিয়েশন করো 3x স্কয়ার মাইনাস 6x প্লাস 6। এবার তুমি বলো লঘু বা লঘুমান বা গুরু মানের জন্য, লঘুমান বা গুরু মানের জন্য f প্রাইম x ইকুয়াল টু 0 বা 3x স্কয়ার মাইনাস 6x প্লাস 6 ইকুয়াল টু 0। তার মানে x স্কয়ার মাইনাস 2x প্লাস 2 ইকুয়াল টু 0। তার মানে দেখো এখানে x স্কয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু 0। x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে মাই বয় এখানে একটা জিনিস খেয়াল করে দেখো
তুমি এখানে দেখে বলো তো মাই বয়, এক্স এর এমন কোন মান আছে যা বসালে, বামে বসালে ইকুয়াল টু 0 হবে? দেখো তো মাই বয়, এক্স এর এমন কোন ভ্যালু কি তোমার জানা আছে? দেখে বলো মাই বয়। না না স্যার। স্যার। অর্থাৎ এক্স এর এমন কোনো ভ্যালু নেই যা দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হয়, তাই তো নাকি? তাহলে আমরা লিখবো যে এক্স এর কোনো বাস্তব মান দ্বারা এই সমীকরণটি সিদ্ধ হয় না। অর্থাৎ এই ফাংশনের কোনো সংকট বিন্দু নাই, তাই ইহার লঘু মান বা গুরু মান নাই। দেখি তোমায় বল পারে কিনা, বলো। জি স্যার। জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, কোশ্চেন করো। স্যার সমীকরণ যদি স্যার সিদ্ধ না হয় তখন আমরা কি সমীকরণটাকে কি অভেদ বলতে পারবো? না, অভেদ হলে তো সকল মানের জন্য সিদ্ধ হবে, ঠিক আছে? এটা একটা অভেদও না। স্যার ইন্টিগ্রেশন অর্থাৎ ডিফারেন্সিয়েশন কি স্যার কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে হয় না? হ্যাঁ, তুমি বড় হয়ে কমপ্লেক্স নাম্বারের জন্য তুমি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন পাবে, বাট আমরা এখন তোমাদেরকে পড়াচ্ছি হলো ক্যালকুলাস অফ রিয়েল ভ্যারিয়েবল। তবে কমপ্লেক্স নাম্বারের জন্য ক্যালকুলাস আছে। স্যার অর্থাৎ এই ফাংশনের কোনো এটার উপর কি লিখছেন স্যার? সংকট বিন্দু নাই, অর্থাৎ এই ফাংশনের কোনো সংকট বিন্দু নাই, তাই ইহার লঘুমান বা গুরুমান নাই। হ্যাঁ, বলো। বলো মাই বয়। স্যার হ্যাঁ, বল। স্যার গুরুমান বা লঘুমানই কি চরম মান? লঘুমান গুরুমানকে একসাথে বলা হয় চরম মান। চরম কথাটাকে দুই ভাগে ভাগ করা যায়, লঘুমান গুরুমান। আর দুইটা কথাকে একসাথে বলা হয় চরম মান। হ্যাঁ, বলো, নেক্সট কোশ্চেন বলো। এখানে যে সমীকরণটা সিদ্ধ হচ্ছে না, এটা কি আমরা জাস্ট নিজে নিজে করে দেখবো, দেখাতে হবে না? না, তুমি এখান দেখে বোঝা যায়, তুমি দেখো যে একটা স্কোয়ার প্লাস 1, তাহলে এক্স এর মান তুমি যাই বসাও না কেন, আর যাই হোক না কেন, দেখো, আর যাই হোক না কেন এটার মান কোনোদিনও 0 হবে না, কারণ প্লাস 1 আছে, দেখো। ঠিক আছে, জি বলো স্যার। মাই বল। হ্যাঁ, এটার ছবিটা কেমন হবে চলো একটু দেখাই তোমাকে, একটু ছবিটা দেখো। এটা হলো তোমার এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 6x প্লাস 3। এই দেখো মাই বয়, এই যে, এই দেখো, এই ফাংশনের লঘুমান গুরুমান নেই। এটার উপরে এমন কোনো বিন্দু নাই যে বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হবে। তুমি দেখো, এই দেখো। বলো, বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, বলো। এটা কি স্যার ডেসমোস অ্যাপ না? হ্যাঁ, ডেসমোস। ওকে, বলো মাই বয়, নতুন অঙ্ক শুরু করবো? তাহলে একইভাবে 9 নম্বর তুমি করবে। আচ্ছা, দিলাম মুছে এটা। এবার আমরা যে অঙ্কটা করব তার নাম্বার হলো 4। নাম্বার হলো 4। এই হলো এফ অফ এক্স 1 প্লাস 2 sin x
প্লাস 3 cos স্কোয়ার এক্স। এখানে এক্স এর ভ্যালু 0 থেকে পাই বাই 2। আচ্ছা, ফাংশনটির বৃহত্তম ও ক্ষুদ্রতম মান নির্ণয় করো। ফাংশনটির বৃহত্তম ও ক্ষুদ্রতম মান নির্ণয় করো। আচ্ছা, ঠিক আছে মাই বয়। তাহলে প্রথমে আমরা এটাকে একবার ডিফারেন্সিয়েশন করব। এ প্রাইম এক্স দেখো 1 হয়ে যাবে 0 প্লাস 2 cos x, আর এখানে হবে তোমার প্লাস 3 cos স্কোয়ার এক্স মানে হলো তোমার 2 cos x ইন্টু মাইনাস সাইন এক্স। তাহলে এই হলো তোমার 2 cos x মাইনাস 6 sin x cos x। বলো মাই বয়, এটুকু ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এইবার তুমি লেখো ফাংশনটির লঘু মান বা গুরু মানের জন্য এ প্রাইম এক্স ইকুয়াল টু 0। তার মানে 2 cos x minus 6 sin x cos x ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা পাবো হলো 2 cos x 1 minus 3 sin x equal to 0. Therefore 2 cos x equal to 0 অথবা 1 minus 3 sin x equal to 0। আচ্ছা মাই বয়, এখন তাহলে তুমি আমাকে বলো এখান থেকে হবে cos x equal to 0। বলো cos x যদি তোমার 0 হয়, খেয়াল করো মাই বয়, তাহলে এখন এটাকে তুমি একটা বক্স বানাও। এখন তুমি দেখো sin স্কোয়ার এক্স মানে হলো 1 মাইনাস cos স্কোয়ার এক্স। খেয়াল করো, তাহলে 1 মাইনাস এখানে cos x এর ভ্যালুটা কত? 0। তাহলে এইখানে তুমি পাবে হলো sin x is equal to 1। বলো তো মাই বয়, এখানে বর্গমূল করার ফলে sin x এর ভ্যালু শুধুমাত্র প্লাস 1 কেন নিলাম? দেখে কে বলতে পারবে আমাকে? এই দেখো সিগমা দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এখানে তুমি লেখো যেহেতু x এর ভ্যালু 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। তাহলে আমরা কি করলাম দেখি তো মাই বয়। আমাদের এখানে একটা ক্রিটিক্যাল পয়েন্টস হলো cos x ইকুয়াল টু 0। আশা করি তোমাদের এখন সেই এক্সপেরিয়েন্সটা হয়েছে যে আমরা চাইলে এখান থেকে x এর মান বের করতে পারবো, কিন্তু আমি cos x রেখেই কাজ করব এবং এতে করে তুমি সুবিধা পাবে। এবং ওই ক্রিটিক্যাল পয়েন্টের সাথে তুলনা করে সংশ্লিষ্ট sin x এর ভ্যালুটাও আমি বের করলাম। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অঙ্কের মধ্যে sin আর cos আছে, তো এতে তোমাদের সুবিধা দেবে। তুমি দেখো ক্যালকুলেশনে এই মানে সিস্টেম গুলো তুমি একটু দেখো। তাহলে আমি একটা ক্রিটিক্যাল পয়েন্ট পেলাম cos x ইকুয়াল টু 0 এবং তার সাথে সংশ্লিষ্ট sin x এর ভ্যালু পেলাম 1। আচ্ছা, এইবার দেখো এইখানে তুমি পাবে হলো, খেয়াল করো sin x is equal to 1/3। তাহলে এইবার তুমি লেখো মাই বয় cos স্কোয়ার x মানে হলো 1 মাইনাস sin স্কোয়ার x 1 মাইনাস 1/9, এই হলো তোমার 8/9। তাহলে এইখানে হবে cos x is equal to কত হবে বলো তো মাই বয়? 2√2 ডিভাইডেড বাই 3। এখানেও একই কারণ, যেহেতু x এর ভ্যালু 0 থেকে পাই বাই 2। দেখে তো বুঝতে পারলাম কিনা মাই স্টুডেন্টস? বল। জি স্যার। জি স্যার। জি তাহলে স্যার। এখানে তুমি একটা বক্স করতে পারো। তাহলে আমাদের দুটো ক্রিটিক্যাল পয়েন্টস, একটা হলো তোমার cos x ইকুয়াল টু 0 আর একটা sin x ইজ ইকুয়াল টু 1/3, এবং তাদের সাথে সংশ্লিষ্ট যেমন cos এর জন্য sin এর ভ্যালু বের করলাম, sin এর জন্য cos এর ভ্যালু বের করলাম। বলো মাই বয়, ঠিক আছে? জি স্যার। তাহলে একটু এটা মাথায় রাখতে হবে। আমি বরং এক কোণায় লিখে রাখি। তাহলে আমি একটু লিখে রাখি, এই হলো cos x এর ভ্যালু 0, তার জন্য sin x ইজ ইকুয়াল টু 1। আর একটা পেলাম হলো sin x ইজ ইকুয়াল টু 1/3, তার জন্য cos x ইজ ইকুয়াল টু 2√2 ডিভাইডেড বাই 3।
আচ্ছা মাই বয়, তাহলে এবার আমি এটাকে আবার সেকেন্ড ডেরিভেটিভ বের করতে চাই। কোনটা দেখা যাচ্ছে না বলো তো? ওই পাশে অনেক না, ওটা তো তোমার জন্য আমি লিখিনি মাই বয়, আমি তো বললাম এটা আমার জন্য, এটা পরে আমার লাগবে, এই যে এখানে মুছে দেবো। ওটা তো বলেই নিয়েছি যে ওটা তোমাকে দেখতে হবে না, ওটা হলো আমার জন্য, এই ভ্যালুটা আমার লাগবে বলে আমি লিখে রাখলাম, যেহেতু আমি এটা মুছে ফেলবো। স্যার cos x এর পরে স্যার ব্র্যাকেটে কি লিখছেন? কোনটা বলো তো? ডান এই যে পাশে এটা, ব্র্যাকেটে। এটা স্যার এটার পাশে ব্র্যাকেটে কি লিখছেন? এই সেম জিনিস লিখছি, দেখো যে x lies between 0 to π/2, এই দেখো সেম জিনিস, সেই দেখো এই যে, এই যে শর্তটা দেওয়া ছিল সেই শর্তটা লিখেছি। স্যার বুঝতে পারছি। হ্যাঁ, আর ওই কর্নারটা তোমাদের জন্য লিখিনি, ওইটা আমার জন্য, যেন পরে আমার এটা লিখতে গিয়ে সমস্যা না হয়। বলো, এখন কি আমি একটু বুঝতে পারি এখান থেকে? জি স্যার। জি স্যার। এই কারণে আমি লিখে রেখেছি এখানে। দেখো আবার f ডাবল প্রাইম x এখানে হবে -2 sin x মাইনাস 6 uv। দেখো sin x কে রেখে cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, এখানে হবে মাইনাস, এই হলো sin x প্লাস cos x কে রেখে sin x এর ডেরিভেটিভ হলো তোমার cos x, -2 sin x, তাহলে এখানে হবে তোমার মাইনাস মাইনাস প্লাস l প্লাস 6 sin স্কয়ার x, আর এখানে হবে মাইনাস 6 cos স্কয়ার x। বলো মাই বয়, ঠিক আছে এটুকু? আমি কি একটু নিচেটা মুছে ফেলি? আমার যেহেতু ইনফরমেশন আছে, দিলাম মুছে। এইবার আমাদের প্রথম ক্রিটিক্যাল পয়েন্টস cos x ইকুয়াল টু 0, তাহলে তুমি লেখো cos x ইজ ইকুয়াল টু 0 হলে f ডাবল প্রাইম x এর ভ্যালু, খেয়াল করো মাই বয়, তাহলে বলো cos x যখন 0 তখন sin x এর ভ্যালুটা তুমি কত বের করেছো? 1 1। তাহলে এখানে বসাও, তাহলে -2 ইন্টু 1 প্লাস 6 ইন্টু 1 মাইনাস 6 ইন্টু 0, -2 প্লাস 6 মানে হলো তোমার 4। খেয়াল করো, তাহলে এটা হচ্ছে তোমার গ্রেটার দ্যান 0। সুতরাং cos x ইকুয়াল টু, বল 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 বল। স্যার লেখাগুলো যদি একটু বড় করে লিখতেন তাহলে একটু সবারই কি লেখা দেখতে কষ্ট হচ্ছে? স্যার অনেক সময় হয় কি স্যার, জিমে একটু মানে নেট আপ ডাউন করলে ঘোলা হয়ে যায়, তো তখন স্যার একটু লেখা বুঝতে সমস্যা হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বড় করে লিখি তাহলে cos আমাকে x। একটু বড় করলেই হবে। স্যার সামান্য একটু বড় করলেই হবে স্যার, এমনি লেখা বোঝা যায় কিন্তু স্যার ওই আচ্ছা একটু আচ্ছা কাছে এসে দেখা লাগে। ঠিক আছে, বড় করে লিখছি। দেখো, সুতরাং cos x ইকুয়াল টু 0 হলে ফাংশনটির লঘুমান বিদ্যমান এবং লঘু, এই এক্সারসাইজ চলবে, এবং লঘুমান, হ্যাঁ জি স্যার। দেখো, হ্যাঁ দেখো, এবং লঘুমান বের করার জন্য আমি এইখানে মান বসিয়ে দেবো, এই যে মূল ফাংশনে, তাহলে 1 প্লাস 2 ইন্টু 1, কারণ sin x এর ভ্যালু 1 প্লাস 3 ইন্টু 0, তাহলে এটা 0 হয়ে গেল, 2 আর 1 3, লঘুমান হলো তো 3। বলো মাই বয়, এটা লিখে নাও তুমি একটু, আর দেখো বুঝতে পেরেছো কিনা। জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা ওকে, স্যার আপনি কি কোনো ওষুধ খাচ্ছেন? হ্যাঁ, কালকে ডক্টর আমাকে অ্যাজিথ্রোমাইসিন দিয়েছে 5 দিনের জন্য, 500 মিলিগ্রাম এগুলো করে। তো স্যার অনেক অ্যান্টিবায়োটিক খাইতে হয় স্যার। হ্যাঁ, তো অ্যান্টিবায়োটিক দিলেন এবং যদিও বলছে যে 10-12 দিন হয়ে গেছে, তবু টেস্ট করতে বলছে, কালকে টেস্ট করতে লোক আসবে বাসায়। স্যার আতঙ্কে এর আছে। আগে স্যার আপনার কি কাশি আছে স্যার? হয়েছে কাশি আছে, হ্যাঁ কাশি আছে, এখন স্যার, শুধু এর আগে কাশিতে আপনি আছে। কি টেস্ট করেছেন? না, টেস্ট করিনি। আপনি কি কাশি বাদে কোনো শ্বাসকষ্ট এরকম কোনো না, লক্ষণ আছে? শ্বাসকষ্ট নেই,
শ্বাসকষ্ট নিয়ে আমি অক্সিজেন মাপার মেশিনও কিনেছি। দেখি তো একটু ভালো কথা মনে করেছো, তোমাদের সামনে একটু মেপে দেখি তো কত হয়। বিসমিল্লাহ। একশো। যদি স্যার করোনা হতো তাহলে স্যার মানে শেষ 10-12 দিন পরে থেকে একটু শ্বাসকষ্ট দেখা দিত। আচ্ছা আচ্ছা, 10-12 দিন পর থেকে দেখা দেয় না? জ্বর আছে? না, জি জ্বর নেই, স্যার, জ্বর মানে আমার আমার 2 বাবার দিন ছিল। হয়েছিল তো। স্যার এটা জ্বর ঠান্ডা ছিল 2 জনিত দিন। কারণে অনেক সময় হয় স্যার। আমি যে ঢাকায় খাতা জমা দিয়ে আসছিলাম, তারপর হ্যাঁ। আমারও জ্বর হয়েছিল। আমি ভাবছিলাম করোনা, বাট পরে ধরা পড়ছে টনসিলের সমস্যা। ও এখন শুধু একটাই প্রবলেম, কাশিটা আছে। স্যার বর্তমানে স্যার বেশিরভাগ স্যার ডেঙ্গু জ্বর হচ্ছে স্যার মানুষের, ডেঙ্গু সিজন। না, ডেঙ্গু জ্বর হলে কিন্তু ওর কাশি হয় না। স্যার হয় কি? সিজনাল ডেঙ্গু জ্বর জ্বর হচ্ছে, স্যার কাশি। সবার হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওই তো আমাদের বাসার সবারই হলো, একদিন করে জ্বরটা স্টে করে, একদিন থেকে জ্বর থাকার পরে জ্বর ছেড়ে যায়, কিন্তু এই যে কাশিটা রয়ে যায়। আমার মেয়েরও হলো, ছেলেরও হলো, তাদের মায়েরও হলো, আর আমারও হলো। আমার আজকে স্যার কি 10 দিন। টিকা খাবারের নিয়েছেন? রুচি চলে যায় স্যার এই করোনা হলে। হ্যাঁ, করোনা হলে কি হয়? স্যার খাবারের রুচি চলে যায় স্যার, মানে না, খাবার খিদে দাবার তো মোটামুটি খেতে পারছি, একেবারে যে পারছি না তা না, মোটামুটি আর খেতে কি টিকা পারছি। নিয়েছেন? না, টিকা দেবো, টিকা দেওয়ার জন্যই টেস্টে করাচ্ছি, নাহলে টেস্ট করতাম না, কিন্তু স্যার এই অনেকের যে। টিকা দেওয়ার পরেই স্যার হয়, আচ্ছা আচ্ছা টিকা দেওয়ার পরেও হয় স্যার অনেক। আচ্ছা আচ্ছা, তো টিকা দেবো তো সেজন্য একটু কনফার্ম হয়ে নিচ্ছি আর কি। ডাক্তার বললেন যে কনফার্ম হয়ে অপেক্ষা করে নিতে। স্যার বাসার সবাই কি সুস্থ? হ্যাঁ, এমনি আল্লাহর মতো সবাই সুস্থ, শুধু একটা কাশি আছে, সবারই কাশি আছে। জ্বর কদিন ছিল স্যার? আমার জ্বর ছিল 2 দিন, 2 দিন জ্বর ছিল, এই 100, 100, 101 এরকম ছিল। স্যার আপনি ঘ্রাণ পান স্যার সকল কিছু? না, তাহলে 2 মেবি দিন 3 দিন করোনা না। পাইনি। হ্যাঁ, না 2-3 দিন ছিল না গ্রান, কিন্তু আজকে থেকে গতকালকে থেকে একটু পাচ্ছি। স্যার ওইটা ঠান্ডার কারণেও হতে পারে স্যার। হ্যাঁ, আমার গ্রান শক্তি এমনিতেই কম, আমি এমনিতেই পাই না। আর জ্বরটা হলে চলে যায়, তারপরে আসে আস্তে আস্তে। আচ্ছা, আল্লাহ ভরসা, দোয়া রেখো সবাই। আসলে গত ক্লাসটাও মন দিয়ে আনন্দ নিয়ে পড়াতে পারি নাই। আচ্ছা, এরপরে তুমি চলে আসো, দেখো আবার তাহলে আমি এটা মুছে ফেলতে চাই। হ্যাঁ, এই দেখো Okay, এখান থেকে। স্যার। হ্যাঁ, জি ঠিক স্যার। আছে, আশা করি সবার লেখা হয়েছে। এইবার আবার লেখো তুমি, sin x is equal to 1/3 হলে 1/3 হলে হলে এই দেখো মাই বয়, f ডাবল প্রাইম x -2 into 1/3 plus 6 into 1/9 minus 6 into শেষ হবে তোমার cos x, cos square x এর ভ্যালু হলো 8/9, তাহলে এখানে হবে তোমার 8/9 minus 2/3, আর 3 দিয়ে কাটাকাটি করলে 2/3, আবার এখানে হবে তোমার 3 দিয়ে কাটলে হবে 2, এখানে 3, 16/3, তাহলে এটা কাটা minus 16/3 less than 0। তাহলে মাই বয়, তাহলে তুমি লেখো, সুতরাং sin x is equal to 1/3 হলে ফাংশনটির কেমন মান আছে বলতো? গুরু মান বিদ্যমান, এবং তুমি লেখো এবং গুরুমান এবং গুরুমান এখানে তো মান বসিয়ে দাও, 1 plus 2/3, কারণ sin x ভ্যালু 1/3, আর এখানে হবে 3 into 8/9, তাহলে এখানে হবে তোমার 5/3, আর এখানে হলো 8/3, 8 5 13/10। দেখো তো মাই বয়, ঠিক আছে কিনা, ক্যালকুলেশনটা বুঝতে পারলাম কিনা একটু বলো আমাকে। স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে আমরা এই অঙ্কটার মধ্য দিয়ে এবং আগের একটা অঙ্কের মধ্য দিয়ে বুঝতে পারলাম যে সবসময় যে এক্স এর মান বের করতে হবে এমন কোনো কথা নেই, বরং এক্স এর মান বের না করলে খুব দ্রুত ক্যালকুলেশন করা যায়। তোমরা কি এই জিনিসটা বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্টস? জি স্যার।
হ্যাঁ, তাহলে দেখো ম্যাথমেটিক্স শেখার নিয়মটা কি, যে থিওরি তো শিখতে হবে, কখনো কখনো আবার ক্যালকুলেশনও শিখতে হয়। ক্যালকুলেশন শেখাটাও খুব ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা আচ্ছা, তাহলে এখন দেখো এই যে এতক্ষণ পরে প্রায় ক্লাস শেষ, এখন কিছু স্টুডেন্ট ঢুকতে যাচ্ছে, এখন দেবো এদেরকে। হয়তো বের হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, দিলাম। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে মাই স্টুডেন্টস, তাহলে এইবার দেখো আমাদের মোটামুটি এখান থেকে করানোর মতো যা যা ছিল সবই হয়ে গেল। একটা অঙ্ক করতে গিয়ে তুমি একটু বিপদে ঠিক পড়বে না, কারণ তোমাকে আমি আইডিয়া দিয়েছি, কাজে আমি একটু তোমাকে হিন্টস দিতে চাই। নাম্বার 7, নাম্বার 7টা তুমি দেখো। নাম্বার 7-এ দেখো কি বলা হয়েছে, fx is equal to x to the power 5 minus 5x to the power 4 plus 5x cube minus 1 ফাংশনটির গরিষ্ঠ ও লঘিষ্ঠ মান নির্ণয় করো। তাহলে গুরু মান বলতে পারে, লঘু মান বলতে পারে, সর্বোচ্চ সর্বনিম্ন মান বলতে পারে, গরিষ্ঠ লঘিষ্ঠ মান বলতে পারে, কথা একই। তো তাহলে তুমি এটাকে প্রথমে একবার ডিফারেন্সিয়েশন করো। f প্রাইম x এই হলো 5x to the power 4 minus 20x cube plus 15x square। তাহলে এবার তুমি লেখো ফাংশনটির চরম মানের জন্য f প্রাইম x equal to 0। 5x to the power 4 minus 20x cube plus 15x square equal to 0। তাহলে এখান থেকে 5x যদি কমন নেই, তাহলে x cube minus 4x square plus 3। আমরা তো x square কমন নিতে পারি, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে x square কমন নিতে পারি। তাহলে এখানে হবে তোমার স্কোয়ার, এখানে হবে তোমার x, এখানে হবে তোমার 3 equal to 0। therefore x equal to 0 অথবা x square minus 4x plus 3 equal to 0। তাহলে x square minus 3x minus x এগুলো তো স্যার plus অনেক বড় বড় ম্যাথ, এগুলো কি স্যার অ্যাডমিশনের টাইমে আসে? অ্যাডমিশন তোমার যদি লিখিত পরীক্ষা হয় তাহলে আসবে, না হলে আসবে না, অবজেক্টিভে দেবে না তোমাকে, কিন্তু কোনো কোনো জায়গায় যেখানে লিখিত স্যার ওইখানে পরীক্ষা হয় সেখানে দিতে পারে। হ্যাঁ বলো। আচ্ছা, x কমন নাও, x minus 3 minus 1 কমন x নাও। স্কয়ার মাইনাস x টু দি পাওয়ার 4 4x এখানে কি x টু দি পাওয়ার 4 নিচে থার্ড লাইনটা স্যার। থার্ড লাইন এখানে জি স্যার। জি স্যার। থার্ড লাইনে 5x স্কয়ার এখানে তা ফাংশনটি চরম মানের জন্য এরপর হচ্ছে থার্ড, এই যে হ্যাঁ 5x স্কয়ার কমন নিয়েছি। হ্যাঁ, তাহলে এখানে তোমার হবে হলো x স্কয়ার minus 4, এর কিছু না। এবার ঠিক আছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ ঠিক আছে, তাহলে এইখানে হবে x minus 1 into x minus 3 equal to 0। therefore x এর ভ্যালু 1,3। সুতরাং আমরা x এর ভ্যালু পেলাম 0, 1, 3। তাহলে মাই বয়, আমি একটা পার্ট একটু করে দিতে চাই। আমি কি একটু মুছতে পারি? জি স্যার। এই দেখো, আমি এখান থেকে আমি একটু মুছে দিলাম, এই দেখ। তাহলে f ডাবল প্রাইম x এ হলো 20x কিউব মাইনাস 60x স্কোয়ার প্লাস 30x। প্রথমে x সমান 0 বসাও। x ইকুয়াল টু 0 হলে f ডাবল প্রাইম 0, 0 বসালে 0 0 0 কি হয়ে গেল বলো তো মাই বয়? 0। কিন্তু আমরা তো জানি যে ডাবল ডেরিভেটিভের ভ্যালুটা হয় গ্রেটার দেন 0 হতে হবে অথবা
লেস দেন 0 হতে হবে। তাহলে ইকুয়াল টু 0 হওয়া মানে কি? আমি তোমাদেরকে একটু আইডিয়া দিয়েছিলাম। কিন্তু কার মনে আছে এই কথাটা? থিওরি পড়ানোর সময় বলেছিলাম। ঢালের পরিবর্তনের হার হচ্ছে মানে x অক্ষের সমান্তরাল ঢালের ঢাল। না, আরেকটু ক্লিয়ারলি কে বলতে পারে? সেকেন্ড ডেরিভেটিভ x ইকুয়াল টু 0 বিন্দুতে সেকেন্ড ডেরিভেটিভ ইকুয়াল টু 0 এই কথার মানেটা কি? দেখি তো কে বলতে পারে? স্যার x অক্ষের সমান্তরাল। না, দেখো তো কার মনে আছে কিনা? বলেছিলাম যে দুইটা ঢালের রেশিও সমান। দেখো উচ্চতা 0। মানে এই বিন্দুতে ঢালের পরিবর্তনের হার 0, তার মানে এই বিন্দুতে ঢালের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ গ্রাফটা কিছু অংশ স্থির থাকবে। গ্রাফটা কিছু অংশ স্থির থাকবে। আমার কথা বুঝতে পেরেছো মাই বয়? জি স্যার। মানে সরলরৈখিক আমি থাকবে। হ্যাঁ, সরলরেখা, এই যে সরলরেখা, স্ট্রেট লাইন। অর্থাৎ কোনো এটা তার মানে এই এই একটা বিন্দুতে ঢালের পরিবর্তন হার 0 মানে এই বিন্দুতে ঢালের কোনো পরিবর্তন হবে না। এবং এই বিন্দুকে বলা হয় পয়েন্ট অফ রিফ্লেকশন। কি বলা হয় বলতো? পয়েন্ট অফ রিফ্লেকশন। এটা তোমাদের সিলেবাসে নেই, এটা একটা অঙ্ক ভুল করে দিয়েছে। তো কিন্তু আমি তোমাকে থিওরি পড়ানোর সময় তোমাকে এই বিষয়টা নিয়ে বলেছি যে একটু মনে করে দেখো যে বাম দিক থেকে ঢালের পরিমাণ কমতে 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 রাইট হ্যান্ড সাইডে একটা নির্দিষ্ট অংশ পর্যন্ত কমে। তারপরে একটা বিন্দুতে বা দুই একটা বিন্দুতে ঢালের কোনো পরিবর্তন হয় না, তারপরে আবার ঢালের পরিবর্তন হতে থাকে। বলেছিলাম ওই যে বিন্দুতে ঢালের কোনো পরিবর্তন হয় না সেটিকে বলা হয় পয়েন্ট অফ রিফ্লেকশন, অর্থাৎ সেই বিন্দুতে ঢালের কোনো পরিবর্তন হয় না। স্যার একটু গ্রাফটা কি একটু এঁকে দেখানো যাবে স্যার? হ্যাঁ, না না, এটা গ্রাফ তুমি নিজেও দেখতে পারো। এটা খুব কঠিন, এটা গ্রাফ এখন আঁকতে গেলে হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে। আর তার জন্য আমাদের খুব সহজ বুদ্ধি আছে, তোমাকে দেখাই। এই দেখো, এই যে তুমি খুব সহজেই এটা ছবি আঁকতে পারবে। আমি একটু দেখাই তোমাদেরকে। x to the power 5 minus 5x to the power 4 plus 5x cube 5 স্যার এখানে যে বিন্দুতে মানে ঢালের মান মানে ঢাল হচ্ছে x এর সমান্তরাল, ওই পয়েন্টেই হচ্ছে ঢালের পরিবর্তন হার 0। আচ্ছা, আমি তোমার কথাটা শুনবো আবার। আগে দেখো ছবিটা তোমাকে দেখাই। এই দেখো, সবাই একটু খেয়াল করো। এই দেখো, ছবিটা হবে এরকম যে এমন একটা বিন্দু আসবে যে বিন্দুতে ঢালের পরিবর্তনের হার 0 হবে। এটা কত? 0 তে। দেখো, এই গ্রাফটাতে তুমি নিজেরাও একটু বাসায় গিয়ে দেখো। দেখো এই 0 বরাবর, আসলে একটু বড় করি। এই দেখো 0 বরাবর, এই দেখো এই একটা বিন্দুতে ফাংশনের গ্রাফটার উন্নতি বা অবনতি কিছুই হয় না। এই যে 0 বরাবর দেখো একটা বিন্দুতে ঢালের এই ফাংশনের গ্রাফের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ তার ঢালের কোনো পরিবর্তন হয় না। কিন্তু বাকি দুইটা বিন্দুতে দেখো, একটা হচ্ছে তোমার 1 আর একটা হলো তোমার 3। একটা হলো তোমার 1 আর একটা হলো তোমার 3। কেমনে দেখাই? এই দেখো মাই বয়, এই দেখো 1 বরাবর তোমার একটা ভ্যালু আছে, আর 3 এর মানে এই 3 বিন্দুতে হলো সর্বনিম্ন মান পাবে, আর 1 এর বিন্দুতে তুমি সর্বোচ্চ মান পাবে। কিন্তু এই 0 বিন্দুতে ফাংশনের ঢালের কোনো পরিবর্তন হয় না। তাহলে তুমি যে 3টা বিন্দু পেলে, এই যে 3টা বিন্দু ক্রিটিক্যাল পয়েন্টস পেলে, এই একটা বিন্দুতে কোনো লঘুমান বা গুরুমান পাওয়া যাবে না, অর্থাৎ এই বিন্দুতে ফাংশনের কোনো ঢালের পরিবর্তন হবে না। সাধারণত তুমি কি পাও বলো? সংকট বিন্দুতে লঘুমান বা গুরুমান পাও। কিন্তু এই ফাংশনের ক্ষেত্রে এই 0 বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি ডাবল ডেরিভেটিভ ইকুয়াল টু 0। এটা গ্রেটার দেন 0 হয়নি, লেস দেন 0 হয়নি। তাহলে এর ব্যাখ্যাটা কি? তাহলে এর ব্যাখ্যাটা হলো ওই বিন্দুতে ফাংশনের ঢালের কোনো পরিবর্তন হবে না। ফলে সেখানে তার লঘুমান বা গুরুমান কোনোটাই পাওয়া যাবে না। সেটা স্থির থাকবে, কিছু অংশ স্থির থাকবে। তারপর সে আবার উঠতে থাকবে বা নামতে থাকবে, কিছু একটা হবে। কিন্তু ওই বিন্দুতে সে কিচ্ছু হবে না, কোনো পরিবর্তন হবে না। মাই বয়, দেখো তো আমি একটু বোঝাতে পারলাম কিনা? জি স্যার। এই 0 বিন্দু কি সংকট বিন্দু? হ্যাঁ, সংকট বিন্দু, কিন্তু
যখন সংকট বিন্দুতে ডাবল ডেরিভেটিভ 0 হয়ে যাবে তখন এই সংকট বিন্দুর আরেকটা স্পেশাল নাম দেবে, তখন তুমি সেই নামটা বলবে পয়েন্ট অফ রিফ্লেকশন। তখন তুমি এই সংকট বিন্দু না বলে তখন এটাকে বলবে পয়েন্ট অফ রিফ্লেকশন। প্রাথমিক অবস্থায় এটা একটা সংকট বিন্দু, কিন্তু যখন সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করে আমি এটার পজিটিভ বা নেগেটিভ কোনোটাই পেলাম না, ইকুয়াল টু 0 হয়ে গেল, তখন তোমার এটার নাম হয়ে যাবে পয়েন্ট অফ রিফ্লেকশন। এই যে, তাহলে একটু লিখে রাখো যে 0 হলো পয়েন্ট অফ রিফ্লেকশন, পয়েন্ট অফ রিফ্লেকশন, রিফ্লেকশন। এই তো মাই বয়, পয়েন্ট অফ রিফ্লেকশন। হ্যাঁ মাই বয়, দেখো আসলে এটা আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে নেই, তারপরে আমি তোমাকে কিছুটা অংশ বোঝানোর চেষ্টা করেছি, ছবি দেখালাম, আইডিয়াটা দিলাম, তারপর তুমি প্রশ্ন করতে পারবে। স্যার হ্যাঁ স্যার আমরা যখন স্যার এখানে ফাংশনের উৎপাদকে বিশ্লেষণ করেছি স্যার, এক্স এর 0 মানটা যদি না নিতাম স্যার তাহলে কি হতো? না, তুমি নেবে না কেন? এই 0 মান তো আছে মাই বয়, 0 মান তুমি নেবে না কেন বলো? তাহলে তো স্যার ওই যে স্যার যখন কমন নিয়েছিলাম স্যার তখন যদি কাটাকাটি করে দিতাম মানে আরে কাটাকাটি মানে কি মাই বয়? ম্যাথমেটিক্স ছাড়া মানুষের মতো কথা বললে তো হবে না। কাটাকাটি মানে কি? কাটাকাটি মানে হলো এক্স দিয়ে তুমি ভাগ করে দিচ্ছ। তো এক্স দিয়ে ভাগ করবে তুমি কখন? তুমি কি নিশ্চিত যে এক্স এর ভ্যালু 0 হবে না? বলো মাই বয়, এক্স এর মান যে 0 নয় তার কি তোমার গ্যারান্টি আছে? যদি যদি গ্যারান্টি থাকতো এখানে লিখে দিত যে এক্স ইজ নট ইকুয়াল টু 0, তখন তুমি এক্স ইকুয়াল টু 0 টাকে বাদ দিতে পারতে, কিন্তু তা তো লেখা নেই, কাজে এটা বাদ দেওয়া যাবে না। বলো, বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ স্যার আমি বল। স্যার নিজে স্যার এই ম্যাথটা একবার দেখেছিলাম স্যার, তখন এই 0 মানটা আমি বের করিনি স্যার। এভাবে যদি আমি পরীক্ষা দিই তাহলে কি স্যার পুরাটা তাহলে কাটা 0 যাবে? পাবে, তাহলে তুমি 0 পাবে, তুমি তো অঙ্ক স্যার ভুল লঘু মান করেছো। আর গরিষ্ঠ মান তো স্যার ঠিক না মতো বের করেছি স্যার। না, হবে না, তুমি এটা বাদ দেবে কেন? কারণ ওইটা একটা ইম্পর্টেন্ট পার্ট এই অঙ্কের। ওকে স্যার। হ্যাঁ ঠিক আছে। বলো মাই বয়, সবাই বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা, ওকে, ঠিক আছে মাই বয়, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ। এখন তোমাকে একটা বাস্তব জীবনে একটা একটা অ্যাপ্লিকেশন দেখাই যে এই এই টাইপের অঙ্কগুলো দিয়ে কেমন কেমন অঙ্ক করা হয়। তোমাকে একটা অঙ্ক দেখাই, 18 নম্বর অঙ্ক মনে স্যার করো। এখানে 0 এর জন্য আর কিছু লিখবো না? না না, কিছু না, তুমি খালি লিখবে যে এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনটির লঘুমান বা গুরুমান কোনোটাই নাই, জাস্ট এই কথা স্যার লিখলে হবে। আর বাকি দুটো বিন্দুতে তুমি নরমালি করবে। আচ্ছা বলো। স্যার ওটা যদি হ্যাঁ কোয়েশ্চেনে বলে দিত যে এক্স ইজ নট ইকুয়ালস টু 0, তাহলে কি তখন স্যার এটা তুমি বাদ দেবে, হ্যাঁ তাহলে তুমি বাদ দিতে পারো। definition হতো না স্যার? এটা তো আসলে অনেক কিছু কথা চলে আসে। তুমি বলেছো যে যদি বলে দিত, যদি বলে দেয় তাহলে তুমি বাদ দিতে পারবে। এখন তখন আবার কি ফাংশন হবে না হবে ওইটা আমাদের এখানে দেখার দরকার নেই। যদি আচ্ছা এক্স নট ইকুয়াল টু বলে দিত তাহলে তুমি এটা বাদ দিতে পারবে। জি স্যার, বুঝছি, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ ঠিক, ওয়েলকাম। আচ্ছা এইবার আচ্ছা এবার তুমি দেখো 18 নম্বর অঙ্কটা দেখো, একটি খামারের মোট ব্যয় ফাংশন, ব্যয় ব্যয় ফাংশন ব্যয় ফাংশন সি ইজ ইকুয়াল টু x কিউব বাই 3 মাইনাস 3x স্কোয়ার প্লাস 12x। যখন x উৎপাদিত এককের সংখ্যা নির্দেশ করে, তারপরে এখানে বলা হয়েছে i ফাংশন, i ফাংশন r is equal to 12x minus x স্কোয়ার বলে সর্বোচ্চ উৎপাদন নির্ণয় করো। সর্বোচ্চ উৎপাদন নির্ণয় করো, সর্বোচ্চ উৎপাদন নির্ণয় করো। আচ্ছা মাই বয়, খেয়াল করো, একটা খামারের আয় ব্যয় মনে করে দেওয়া আছে, তাহলে যদি আমরা আয় থেকে ব্যয় বাদ দিই তাহলে কি পাবো বলো তো? লাভ বা মুনাফা। হ্যাঁ এই দেখো মুনাফা ফাংশন, মুনাফা ফাংশন এটা হলো তোমার প্রফিট, তাহলে আর মাইনাস
এটা বাদ দাও, তাহলে 12x বাদ যাবে, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব বাই 3 প্লাস 3x স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার মাইনাস এক্স কিউব বাই 3। আচ্ছা, এবার একটা প্রশ্ন আমাকে বলো তোমায় বই, মনে করো তোমার একটা মুরগির খামার আছে, তাহলে মুরগির খামারে প্রফিট হলো তোমার পি, তাহলে এই প্রফিটটার সাথে উৎপাদিত যে দ্রব্য বা মুরগির সংখ্যার একটা সম্পর্ক আছে না? জি স্যার। মুরগির সংখ্যা যত বাড়বে তোমার প্রফিট তত বাড়বে, স্বাভাবিক না এটা? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমি দেখো এই প্রফিট মিনিমাম অথবা ম্যাক্সিমাম হতে হলে একটা ফাংশনের মান ম্যাক্সিমাম বা মিনিমাম হতে হলে কি করতে হয়, তাকে একবার ডিফারেন্সিয়েশন করে ইকুয়াল টু কি ধরতে হয়? জিরো। জিরো। তাহলে আমি এখন প্রথমে এটাকে ডিফারেন্সিয়েশন করব, এই দেখো ডিপি ডিএক্স, তাহলে এখানে হবে তোমার 4x মাইনাস 1/3 3x স্কোয়ার, তাহলে 4x মাইনাস এক্স স্কোয়ার। খেয়াল করো, এবার দেখো সর্বোচ্চ মুনাফার জন্য বলো এই 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 ফার্স্ট ডেরিভেটিভকে কি ধরতে হবে বলো? ইকুয়াল টু জিরো। জিরো। তার মানে 4x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে এক্স কমন নিলে 4 মাইনাস এক্স ইকুয়াল টু জিরো। বলো এখানে একটা বাস্তব প্রবলেম মাই বয়, এক্স এর মান কি জিরো কি গ্রহণযোগ্য হবে? মনে করো তুমি একটা ফার্ম পরিচালনা করো, মুনাফা ম্যাক্সিমাম হতে হলে তাহলে এক্স এর মান মুরগির সংখ্যা কি জিরো হতে পারে মাই বয়? তাহলে এখানে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এক্স এর মান জিরো নয়, এখানে এক্স এর মান এই অঙ্কটাতে এক্স এর মান জিরো হতে পারে না। তো সুতরাং 4 মাইনাস এক্স ইকুয়াল টু জিরো তুমি লেখো, যেহেতু এক্স ইজ নট ইকুয়াল টু জিরো। কিন্তু আগের অঙ্কে কিন্তু আমাদের এরকম কোনো কিছু বলা ছিল না। এখন তুমি বলবে স্যার এখানে তো বলা নেই, কিন্তু বলা না থাকলেও তুমি কিন্তু বুঝতে পারছো যে এখানে এক্স এর মান জিরো হতে পারে না। আমি কি বুঝাতে পারলাম মাই বয়? এখন তুমি দেখো এক্স এর ভ্যালু 4, তাহলে দেখো কয় একক, কত একক মুরগি উৎপাদন করলে মুনাফা ম্যাক্সিমাম হবে বলো তো? 4 একক। কিন্তু 4 একক হলে যে আসলে মুনাফাটা ম্যাক্সিমাম হবে সেটা তুমি পরীক্ষা করবে কিভাবে দেখি তো? থিওরি তো পড়লে তুমি অনেকগুলো, এখন কি করতে হবে? এই ডিপি ডিএক্স কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই না? জি স্যার। জি স্যার। এই দেখো d2p dx2 4 মাইনাস 2x, এবার তুমি লেখো x ইজ ইকুয়াল টু 4 হলে d2p dx2 এখানে হবে 4 মাইনাস 8 মাইনাস 4 লেস দেন 0। এই দেখো x এর এই মানটা, ক্রিটিক্যাল পয়েন্টটা তুমি যদি বসাও তাহলে ডাবল ডেরিভেটিভটা কি হয়েছে বলো তো মাই বয়? লেস দেন জিরো। হ্যাঁ, তাহলে তুমি লেখো সুতরাং x ইজ ইকুয়াল টু 4 হলে মুনাফা সর্বোচ্চ হবে। দেখি তো বুঝতে পারলাম কিনা মাই বয়? জি স্যার। জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই চ্যাপ্টার আমরা আনুষ্ঠানিকভাবে শেষ বলছি। কোনো প্রবলেম হলে আগামী ক্লাসে আমরা দু একটা প্রবলেম করব, তারপর আমরা ইনশাআল্লাহ ইন্টিগ্রেশন শুরু করব। সবাই একটু আমার জন্য দোয়া রেখো, আমাদের জন্য দোয়া রেখো। আর আগামী ক্লাসটা কেউ মিস করবে না, একটু লাইভ করার চেষ্টা করো, কারণ আমরা কিন্তু ইন্টিগ্রেশন শুরু করব। এটা খুব জরুরি ক্লাস। স্যার 1 এর 2টা কিভাবে করব? 1 এর 2টা আচ্ছা ঠিক আছে, একটু দেখো, সমস্যা হলে আগামী ক্লাসে এটা আলাপ করবো না? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। লেখা শেষ হয়নি স্যার। ও আচ্ছা আচ্ছা, নাও, একটু করলে ভালো হতো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, হয়েছে। থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ।